গুড মর্নিং সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে স্নেহা। সকাল 11:30 মানেই তো খবরের কাগজ হাতে, সঙ্গে তাজা শিরোনাম। আজকে ত্রিপুরা দর্পণের খবরাখবর অনুযায়ী কি শিরোনাম রয়েছে সেদিকে চোখ রাখবো। এবং প্রথমেই আপনাদের কাছে দুঃখিত, যান্ত্রিক গোলযোগের কারণে কিছুটা সময় বিলম্বিত হয়েছে আমাদের। এবার সোজা চোখ রাখবো খবরাখবরের দিকে। ফেব্রুয়ারিতেই কিন্তু পুরভোট, এডিসি প্রশাসকের মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ফেব্রুয়ারি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে কিন্তু এডিসি ও পুর ভোটের জন্য রাজ্য প্রশাসনে তৎপরতা শুরু হয়ে গেছিল এবং নির্বাচন কমিশনের সর্বশেষ যে চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে কিন্তু এডিসি ভোট করার চিন্তা ভাবনা ছিল। 16 নভেম্বর থেকে ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনীর কাজ শুরু হয়ে যাওয়ায় এখন নতুন ভোটারের তালিকার ভিত্তিতে নির্বাচন করার পক্ষপাতী রাজ্য সরকার। নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের 15ই জানুয়ারি। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী রাজ্যে 60টি বিধানসভা আসনের ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনীর জন্য খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে আজ সোমবার। গতকাল ছিল সোমবার, অর্থাৎ 16ই নভেম্বর। খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত। দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 5ই জানুয়ারি। চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 15ই জানুয়ারি। 2021 সালের 1 জানুয়ারি তারিখে বয়সের ভিত্তি ধরে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা হবে। সোমবার প্রকাশিত রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকায় মোট ভোটার রয়েছেন 26,39,322 জন। এর মধ্যে পুরুষ ভোটার 13,35,557 জন, মহিলা ভোটার 13,03,744 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 21 জন। ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনের জন্য বিশেষ প্রচারাভিযান হবে 21, 22 নভেম্বর ও 5 এবং 6 জানুয়ারি। এদিকে এডিসির প্রশাসক পদে জি.কে. রাওয়ের মেয়াদ শেষ হচ্ছে 17 নভেম্বর। প্রশাসক পদে জি.কে. রাও এর মেয়াদ বাড়বেন নাকি নতুন কাউকে প্রশাসক পদে বসানো হবে, এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি বেরোতে পারে 18 নভেম্বর মঙ্গলবার। জি.কে. রাওয়ের পরিবর্তে রাজ্য নির্বাচন কমিশনার এল দেকে প্রশাসক পদে বসানো যায় কিনা এ নিয়েও আজ প্রশাসনের শীর্ষস্তরে আলোচনা হয়েছে। গত 17ই মে এডিসির কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়। ওই সময় জি.কে. রাওকে প্রশাসক পদে বসানো হয়েছিল। 17ই মে এডিসির মেয়াদ শেষ হলেও কোভিড-19 জনিত কারণে এডিসি নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। ডিসেম্বরের শেষ সপ্তাহ পুর নিগমের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হচ্ছে। এক্ষেত্রে নির্ধারিত সময়ে নির্বাচন হচ্ছে না। কোভিড-19 পরিস্থিতির কারণে পুরভোট পিছিয়ে ফেব্রুয়ারি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে করার জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এর জন্য নগর উন্নয়ন দপ্তরে চলছে আনুষঙ্গিক প্রস্তুতি। এডিসি ভোটেও একই সঙ্গে দপ্তরের আনুষঙ্গিক প্রস্তুতির জন্য তৎপরতা কিন্তু এখনো সেভাবে শুরু হয়নি। যাই হোক, আগামী 15ই জানুয়ারি রাজ্যে নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে আনুষ্ঠানিকভাবে পুরভোটের প্রস্তুতি শুরু করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। 10টি পুর সংস্থার এলাকা বিন্যাসের জন্য রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা কিন্তু সামগ্রিককালে এলাকা বিন্যাস নয়, কারণ 2015 সালে পুরো এলাকার, বিশেষ করে আগরতলা পুরো এলাকার সামগ্রিক বিন্যাস নয়। এর ভিত্তিতে আগামী 2015 সাল পর্যন্ত নির্বাচন হবার কথা। জনসংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এখন শুধুমাত্র পুর সংস্থাগুলির বর্ধিত এলাকার পুনর্বিন্যাসের জন্য প্রক্রিয়া চলছে। এতে কোথাও দু একটি ওয়ার্ড বাড়তে পারে, কোথাও বা বর্তমান ওয়ার্ডগুলিতে নতুন ভোটারের অ্যাডজাস্ট করে নেওয়া হতে পারে। এই ছিল ফেব্রুয়ারিতে পুরভোট। এডিসি প্রশাসকের যে মেয়াদ শেষ হয়েছে গতকাল, সেরকমটা আগেই হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে কিন্তু কোভিড জনিত কারণে পিছিয়ে এবার ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে কিন্তু নির্বাচন হতে পারে, সেরকমটা ছিল। তারপর যেটা রয়েছে, নীতিশকে চাপে রাখতে বিহারের 2 উপমুখ্যমন্ত্রী। ত্রিপুরা দর্পণের খবরাখবর অনুযায়ী কি রয়েছে, কারণ পূর্ব পরিকল্পিত ঘোষণা অনুযায়ী বা পূর্ব পরিকল্পিতভাবে কিন্তু বলা হয়েছিল যে আফটার দিওয়ালির পরবর্তী সময়ে কিন্তু ঘোষণা নীতিশ কুমার বসবেন, ওনার যে রয়েছে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এবং গত সোমবার দিনকে কিন্তু নেওয়ার কথা রয়েছিল আগে থেকে, এমনই কিন্তু সূত্রে জানা গেছিল। ইতিমধ্যে সেটাই হয়েছে। আজ কালকের খবর গতকাল সোমবার ছিল, ঠিক 4:30 নাগাদ কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শপথ নিলেন এনডিএ জোটের নেতা নীতিশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছেন মহাজোটের প্রধান দল তথা বিহারের সংখ্যাগরিষ্ঠ দল
আরজেডি এবং বামপন্থীরা। কিভাবে সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছেন সেদিকে চোখ রাখবো। কেন হলো এদিন তার সঙ্গে শপথ গ্রহণ করেন বিজেপির তারকিশোর প্রসাদ, রেণু দেবী, অমরেন্দ্র প্রতাপ সিং, মঙ্গল পান্ডে, রাম সুন্দর রায়, রামপ্রীত পাসওয়ান এবং জীবন মিশ্র। এছাড়াও জেডিইউর বিজেন্দ্র যাদব, অশোক চৌধুরী, মেভালাল চৌধুরী, শিলা মণ্ডল ও বিদয় চৌধুরী। অপর দুই শরিক দল হ্যাম ও ভিআইপি দল থেকে মন্ত্রী হিসেবে শপথ নিলেন সন্তোষ মাঝি ও মুকেশ সাভানি। মুখ্যমন্ত্রী হলেও এবার নীতিশ কুমারের চলার পথ আরো বেশি কিন্তু কঠিন হতে চলেছে, অন্তত এমনটাই মনে করেছে রাজনৈতিক মহল। চতুর্থবারের জন্য বিহারে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডেপুটি হিসেবে পছন্দের সুশীল মোদীকে আর পাচ্ছেন না নীতিশ। বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে সব দায়িত্ব নিলেন বিজেপির পরিষদীয় দলনেতা তারকিশোর প্রসাদ ও উপনেতা রেণু দেবী। নীতিশকে চাপে রাখতেই প্রথম থেকে কৌশলী গেরুয়া শিবিরের ইঙ্গিতটা মিলেছিল আগেই, এবারে সেই ইঙ্গিতে কার্যত শিলমোহর। বিহারে পূর্বতনে এনডিএ সরকারের নীতিশের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিজেপি নেতা সুশীল মোদী। সুশীল মোদীর সঙ্গে বরাবরই সখ্যতা নীতিশের, সে কারণে বিগত 5 বছরে বিহারের শাসন বেগ পেতে হয়নি নীতিশ কুমারকে। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে বরাবরই সায় ছিল উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর। বিহারের এনডিএ সরকারকে কখনো কোনো মতানৈক্য তৈরি হলে আলাপচারিতার মাধ্যমে তার সমাধান করেছেন নীতিশ মোদী জুটি। সুশীল মোদীকে আর বিহারের উপমুখ্যমন্ত্রীর আসনে বসালো না গেরুয়া শিবির। তার বদলে বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বিজেপির পরিষদীয় দলনেতা তারকিশোর প্রসাদ ও উপনেতা রেণু দেবী। অন্যবারের মতো এবার আর নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়া সহজ হবে না বলেই আগেই দাবি করেছেন কংগ্রেস নেতা তারিক আনোয়ার। এই কংগ্রেস নেতার দাবি, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলেও এবার তাকে নিয়ন্ত্রণ রাখার জন্য রিমোট অন্য কারোর হাতে থাকবে। তারিক আনোয়ারের আশঙ্কা যে একেবারে অপ্রাসঙ্গিক নয়, তা সুশীল মোদীর কুর্সি হারানোর জল্পনায় সত্যি হলো। তারপর রয়েছে কালকে ন্যাশনাল প্রেস ডে ছিল, সেই প্রেস ডের দিন দেখা গেল যে প্রেস ডে ফের সংবাদ মাধ্যমের উপর হামলা, নিন্দার ঝড় সর্বত্র। যেরকমটা খবরাখবর রয়েছে যে 55তম কালকে ন্যাশনাল প্রেস ডে ছিল। এইবারই প্রথমবার যে ন্যাশনাল ডে পালিত হয়নি এবং তার বদলে দেখা গেছে উদয়পুরের একটি সংবাদ মাধ্যম, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের উপর হামলা হয়েছে। জি ত্রিপুরা বলে একটি সংবাদ মাধ্যমের সামনে কিন্তু 7-8 জন দুষ্কৃতিকারী মদমত্ত অবস্থায় এসে দুর্বৃত্তরা হামলা চালায় এবং কর্ণধারকেও সম্ভবত মারধর করার অভিযোগ রয়েছে। এরকমই খবর রয়েছে দৈনিক সংবাদের মতামত অনুযায়ী, এবং এই খবরে ত্রিপুরা দর্পণের কি মতামত রয়েছে সেদিকেও চোখ রাখবো। জাতীয় প্রেস দিবস উদযাপনের প্রাক মুহূর্তে দুষ্কৃতিকারীদের হাতে ফের আক্রান্ত হলো ত্রিপুরার আরেকটি সংবাদ মাধ্যম, উদয়পুরের অন্যতম নিউজ চ্যানেল জি ত্রিপুরা। গতকাল রাত 10টা নাগাদ উদয়পুর সেন্ট্রাল রোড স্থিত স্থানীয় ক্যাবল চ্যানেল জি ত্রিপুরা অফিসের সামনে 7-8 জন দুষ্কৃতিকারী জড়ো হয়ে গালিগালাজ করতে থাকে। চ্যানেলের কর্ণধার সুজিত সাহা অফিস থেকে বেরিয়ে প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাকে মারতে উদ্ধত হয়। সুজিত সাহার পিতা পরিমল সাহা বেরিয়ে এলে তাকে ধাক্কাও দেয় দুর্বৃত্তরা। সংবাদ চ্যানেলটি বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় তারা। পরিমল সাহা জেলা প্রেস ক্লাবের সভাপতি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মহকুমার কর্মরত সাংবাদিকদের মধ্যে। সোমবার এই ঘটনার প্রতিবাদ জানায় উদয়পুর প্রেস ক্লাব। উদয়পুর প্রেস ক্লাবের সকল সদস্যরা দুপুরে প্রেস ক্লাবে মিলিত হয়ে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জি ত্রিপুরার পাশে থাকার আশ্বাস দেন। আগরতলা প্রেস ক্লাবে এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। অ্যাসেম্বলি অফ জার্নালিস্টও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে দাবি জানিয়েছে। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা বলা হয়েছে, সোমবার জাতীয় প্রেস দিবস সারা দেশে পালিত হয়েছে। ত্রিপুরা সরকার ও আগরতলা প্রেস ক্লাব প্রতি বছর আজকের দিনটিকে প্রেস ডে হিসেবে পালন করে থাকে, কিন্তু এই বছর প্রথম ত্রিপুরায় জাতীয় প্রেস ডে সাংবাদিকরা ব্রাত্য। না ত্রিপুরা সরকার না আগরতলা প্রেস ক্লাব কোনো তরফেই যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে কোনো অনুষ্ঠানে আয়োজন করেনি। উল্লেখ্য, সংবাদপত্র, সাংবাদিক কল্যাণ সহ মিডিয়ার সার্বিক স্বাধীনতা রক্ষায় 1966 সালের 16ই নভেম্বর প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া তার কাজ শুরু করে। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনটি জাতীয় প্রেস ডে হিসেবে উদযাপন করা হয়। এবং জানিয়ে রাখবো, দৈনিক সংবাদের খবরাখবর অনুযায়ী কিন্তু মুখ্যমন্ত্রীর যেহেতু সরাসরি হুমকি দেখে নেওয়ার হুমকি, সেই কারণে কিন্তু দুর্বৃত্তরা বুকের পাঁজর আরো বেশি শক্ত হচ্ছে এবং তার জন্য কিন্তু এইভাবে প্রতিনিয়ত
সংবাদ মাধ্যমের উপর হামলা চালাচ্ছে। প্রসঙ্গত যদি দেখে থাকি, বিগত কিছুদিন আগে উদয়পুরের সেখানে আমরা দেখেছি রাজারবাগে স্টেশনে কিভাবে প্রতিবাদী কলমের পত্রিকাকে ছিঁড়ে ফেলা হয়েছিল, প্রতিবাদী কলমের পত্রিকাকে ছিঁড়ে রাজপথে ভুলুণ্ঠিত ছিল, লুটোপুটি খাচ্ছিল, আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেই কাগজের মধ্যে ছিঁড়ে টুকরো টুকরো করা হয়েছিল। এবং আজ সেই আরও একবার জি ত্রিপুরার সংবাদ পরিবেশন নিয়ে সেই জি ত্রিপুরাকে চ্যানেলটিকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আবারও উঠে পড়ে থাকে দুর্বৃত্তরা। এইভাবে আর কতদিন এইভাবে কিভাবে চলতে পারে সেটাই কিন্তু প্রশ্ন। এবং দেখার রয়েছে যে ফের সংবাদ মাধ্যমের উপর হামলা, নিন্দার জোর সর্বত্র, বরাবরই সংবাদ মাধ্যমের উপর হামলা হচ্ছে। তারপরে রয়েছে শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া শুরুতে আন্দোলন তেজি হচ্ছে কাঞ্চনপুরে। শরণার্থী যেটা রয়েছে রিয়াং শরণার্থী, ত্রিপুরায় আশ্রিত মিজোরামের শরণার্থী পুনর্বাসন নিয়ে রীতিমতো ঝড় বইছে কাঞ্চনপুর মহকুমায়। জম্পুই হিল সহ কাঞ্চনপুর জুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডাকা হয়েছে। পুনর্বাসনের সরকারি উদ্যোগের বিরোধিতা করে এই বন্ধকে ঘিরে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে ব্রু পুনর্বাসন নিয়ে সোমবার সচিবালয়ে বৈঠক হয়। ব্রু শরণার্থী নেতৃবৃন্দ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্য সচিব মনোজ কুমার। এছাড়া বৈঠকে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও কাঞ্চনপুরের মহকুমা শাসক ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের প্রতিনিধি উপস্থিত থাকার কথা ছিল। বৈঠকে ব্রু প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে 2 সপ্তাহের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া কাজ শুরু করার জন্য। একই মত প্রকাশ করেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মুখ্য সচিব ও তাদের আশ্বস্ত করেন 2 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপাক্ষিক বৈঠকে সমস্ত সিদ্ধান্ত হয়ে গেছে। মিজোরাম ত্রিপুরা সরকারের সঙ্গে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের বৈঠকেও ব্রু শরণার্থীদের পুনর্বাসন ও প্যাকেজ দেওয়ার বিষয়টি নিয়ে চুক্তি হয়ে গেছে। এখন শুধু বাস্তবায়নের কাজ। করোনার কারণে এই কাজ শুধু কিছুটা পিছিয়ে গেছে, তবে পুনরায় সেই প্রক্রিয়া শীঘ্রই চালু হবে। শরণার্থীদের আধার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখে নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন। এদিকে বৈঠকের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সরকারি আবাসে যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ব্রু শরণার্থীদের পুনর্বাসন প্রসঙ্গে বলেন, এটি কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সমাধান করা উচিত। দীর্ঘদিন ধরে একটা অস্থিরতায় তাদের দিন যাপন করতে হচ্ছে। যদিও করোনা পরিস্থিতির কারণে এই পুনর্বাসনের প্রক্রিয়া কিছুটা দেরি হয়ে গেছে, তবে তার বক্তব্য বিহারের নির্বাচন হতে পারে, এই বিষয়টি দ্রুত সমাধান করা উচিত, কারণ দেশে এখন করোনা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। প্রদ্যুৎ বলেন, তিনি এই ব্যাপারে রাজ্যপালের সঙ্গে দেখা করে গোটা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সোমবারে সচিবালয়ে এই নিয়ে বিষয়ে বৈঠক হবে। বৈঠকে কেন্দ্রীয় গৃহমন্ত্রকের প্রতিনিধি, ব্রু শরণার্থীদের প্রতিনিধি, রাজ্য সরকারের মুখ্য সচিব এবং তিনি উপস্থিত থাকবেন। বৈঠক শেষে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাংবাদিকদের জানান, করোনার প্রকোপে ত্রিপুরায় বসবাসকারী মিজোরামের ব্রু শরণার্থীদের পুনর্বাসনের কাজ দেরি হয়ে গেছে, তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয় পুনর্বাসনের কাজ দ্রুত করার দাবি জানিয়েছে তিনি। 2 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন। তারপর যেটা রয়েছে করোনা মোকাবেলায় ছাড় প্রশাসনের। কিসের ছাড় রয়েছে, কি রয়েছে, চোখ রাখবো সে খবরে। সংখ্যায় কম হলেও প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে অনেকেই আসছে। মৃত্যু সংখ্যাও কম করে দাঁড়িয়েছে 361 জন। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অনেকে। ভ্যাকসিন কবে আসবে তা সকলের কাছেই অজানা। বাঁচার একমাত্র উপায় সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জব তক দাওয়াই নেহি তব তক ঢিলাই নেহি। বর্তমান সময়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গুরুত্ব না পেলেও করোনা নামে মারণবেধি ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের কি করা উচিত তার সবটাই যেন অজানা হয়ে গেছে। এদিকে প্রশাসনের হেলদোল নেই, অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে না চলা জনসাধারণের স্বাধীন মনোভাব করোনা মোকাবেলাকে আরো কঠিন করে দিচ্ছে। হাটবাজার, ট্রেন, গাড়িতে যাতায়াতের সময় অধিকাংশের মুখে থাকছে না মাস্ক। বেশিরভাগ গাড়ি চালক এবং এখন আর মাস্ক পরে না। যাত্রীদের মধ্যে কিছু সংখ্যক সচেতন থাকলেও গাড়ি চালক সহ অন্যান্যদের অনেক যাত্রীর মাস্ক না থাকায় তাদের চলাচল আরো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ট্রেনের মধ্যে অসংখ্য যাত্রীদের ভিড়ে মানা হচ্ছে না কোনো প্রকার স্বাস্থ্যবিধি। রেল স্টেশনে গিয়ে অসংখ্য লোক লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে, অথচ অনলাইন পরিষেবা চালু থাকলেও এক্ষেত্রে ভিড় কম হতো। রেলওয়ে দপ্তর থেকে অসচেতন যাত্রীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না থাকায় নিজেদের খেয়াল খুশি মতো যেখানে সেখানে থুতু ফেলছেন।
স্টেশনে দাঁড়িয়ে দেয়ালের পাশে মূত্রত্যাগ করছেন পুলিশ এখন নীরব দর্শক। পুজোর আগে বিশেষ করে প্রতি শনিবার মাস্ক অভিযান হতো, আর্থিক জরিমানার ভয়ে মাস্কের প্রতি গুরুত্বও দিত। এখন যেন সবকিছুতেই ছাড় মিলছে। প্রশাসনের খামখেয়ালি করার সুযোগ, করোনা বংশ বিস্তারের সুযোগ পেয়ে যাচ্ছে বলে অনেক বুদ্ধিজীবী ক্ষোভ প্রকাশ করেন। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে আগামী দিন বিপদ আসতে পারে বলে মনে করছেন অনেকে। 16ই নভেম্বর নতুন আরও 18 জন করোনা আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 31,963 জন। এদিকে এদিন মোট 732 জনের কোভিড-19 পরীক্ষা হয়। আক্রান্তের মধ্যে থেকে 76 জন সুস্থ হয়ে মোট সুস্থতার সংখ্যা গিয়ে দাঁড়ালো 30,698 জন। মোট নমুনা পরীক্ষার সংখ্যা 4,94,630 জন। বিগত দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কম থাকার পেছনে কোভিড-19 নমুনা পরীক্ষা কম হওয়াটাই কারণ বলে মনে করা হচ্ছে। রাজ্যের প্রধান হাসপাতাল জিবিপিতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অনেক অভিযোগ তুলেছেন। রোগীর পাশাপাশি অনেক চিকিৎসক এখন মাস্ক পরে না, যার ফলে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা মাস্ক ছাড়াই ঘোরাফেরা করার সুযোগ পাচ্ছে। তারপর রয়েছে সন্ধ্যা রাতে নাবালক অপহরণের চেষ্টা। রাজধানী আগরতলার নিরাপত্তা ব্যবস্থা ফের আরো একবার প্রশ্নের মুখে। সন্ধ্যা রাতে প্রকাশ্যে এক নাবালক অপহরণের চেষ্টা। ঘটনা রবিবার সন্ধ্যায় আগরতলা বরদুয়ারে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। এই দিন 12 বছরের এক নাবালককে দুই ব্যক্তি অপহরণের চেষ্টা করে। বিষয়টি পথ চলতি মানুষের সন্দেহ হয় অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে কোনো সুদুত্তর দিতে পারেনি তারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এডিনগর থানায়। আজকের মতো খবরাখবর এখানেই শেষ করতে হবে। এই ছিল আজকের সংবাদ। ত্রিপুরা দর্পণের খবরাখবর অনুযায়ী সেই সংবাদ এবং ত্রিপুরা দর্পণ এবং দৈনিক সংবাদে প্রায় পাশাপাশি খবর ছিল, তাই জন্য ত্রিপুরা সংবাদ দৈনিক সংবাদ আমাদের শিরোনাম আজকে আমাদের সামনে তুলে ধরিনি। কাল ফের দেখা হবে সকাল 11:30। ততক্ষণ চোখ রাখুন, দেখতে থাকুন সোশ্যাল